এই আয়োজনে আপনাদের সাথে আছি আমি রিদওয়ানা বিনতে জলিল। দেশের রাজনীতিতে আবারও উত্তপ্ত পরিস্থিতি। জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোট আয়োজন ইস্যুতে মুখোমুখি অবস্থানে বিএনপি এবং জামায়াতে ইসলামী। সম্প্রতি জামায়াতে ইসলামীর পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনায় বসার প্রস্তাব আসে, কিন্তু বিএনপি সে প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে জানায় যে এ ধরনের সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার একমাত্র সরকারের। রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার কোনো প্রয়োজন নেই। অন্যদিকে জামায়াত বলছে দেশের সংকট উত্তরণে এক টেবিলে বসা ছাড়া বিকল্প কোনো পথ নেই। তারা ইতোমধ্যেই গণভোটের দাবিতে রাজপথে আন্দোলন শুরু করেছে, যেখানে অংশ নিচ্ছে তাদের সমমনা 7টি রাজনৈতিক দল। এদিকে বিএনপি এটিকে গণতন্ত্র এবং নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসেবে দেখছে। তাদের দাবি সংসদ নির্বাচনের দিনই গণভোট আয়োজন করতে হবে। সরকারের পক্ষ থেকে দলগুলোকে এক সপ্তাহের মধ্যে সমঝোতায় পৌঁছানোর আহ্বান জানানো হলেও সেই সময়সীমা পেরিয়ে গেছে কোনো অগ্রগতি ছাড়াই। এখন প্রশ্ন হচ্ছে, জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোট আয়োজন নিয়ে এই বিরোধ কি নতুন রাজনৈতিক বিভাজনের সূচনা করছে? বিএনপি এবং জামায়াতের এই অবস্থান দেশের বিরোধী রাজনীতির ভবিষ্যৎকে কোন পথে নিয়ে যাবে? এসব নিয়ে আজ আমাদের আলোচনার বিষয়। আর বাকি 2 দিন ঐকমত্যের আজ এই আলোচনায় আমাদের সাথে আছেন টকশোতে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলম এবং জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ। আপনাদের দুইজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। নাজিমুদ্দিন আলম, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে বিএনপি কেন জামায়াতে ইসলামীর আলোচনায় এই যে সরাসরি যে প্রত্যাখ্যান করলো, এটা কি মূলত রাজনৈতিক কৌশল নাকি জামায়াতের সঙ্গে কোনো আদর্শগত দূরত্ব তাদের রয়েছে? আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। অ্যাট দি সেম টাইম আমাদের সহ আলোচক ছাত্রনেতা আলাউদ্দিন, যুগ্ম সদস্য সচিব এনসিপি, এবং যারা আমাদের আজকের এই আলোচনা সভা শুনছেন, বিশেষ করে ডিবিসির প্রিয় দর্শকবৃন্দ, সবাইকে আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আপনি যেই প্রশ্নের অবতারণা করেছেন, আসলে জামাত, বিএনপি, এনসিপি এবং অন্যান্য রাজনৈতিক দল সকলেই মিলেই কিন্তু আমরা আপনার ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছিলাম। উদ্দেশ্য হলো ফ্যাসিবাদ মুক্ত করা এবং যারা দীর্ঘদিন যাবৎ আমাদের গণতন্ত্রকে হত্যা করেছে, যারা দীর্ঘদিন যাবৎ আমাদের দেশের সম্পদ লুণ্ঠন করেছে, জনগণের সম্পদ লুণ্ঠন শুধু করে নাই, সেই টাকা বিদেশে পাচার করেছে, আর 17টি বছর গুম খুন এবং বিভিন্ন হামলা মামলা দিয়ে আমাদের অপোজিশনকে দাবিয়ে রেখেছে। এবং সবচেয়ে আপনার বিএনপি সবচেয়ে নির্যাতিত। আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে রাখা হয়েছে উদ্দেশ্যমূলকভাবে, মিথ্যা সাজা দেওয়া হয়েছে। আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকেও বাংলাদেশে আসতে দেওয়া হয় নাই। এবং জুলাই আগস্টে সর্বশেষ আমাদের ছাত্র বন্ধুরা বিশেষ করে কোঠাবিরোধী আন্দোলন এবং একটা ঐতিহাসিক দায়িত্ব পালন করেছে, যেখানে আমাদের সকল ফ্যাসিবাদ বিরোধী শক্তি যারা নির্যাতিত ছিলাম সবাই ঐক্যবদ্ধভাবে এই ফ্যাসিবাদকে আমরা সরাতে সক্ষম হয়েছি। এবং আল্লাহ রসিম রহমতে আমরা একটি এই স্বৈরাচার ফ্যাসিস্টকে আমরা উৎখাত করতে এবং বিদায় করতে সক্ষম হয়েছি এবং নির্লজ্জ বেহার মতো তারা পালিয়ে গিয়েছে একটা প্রাচীনতম আওয়ামী লীগ, দুঃখজনকভাবে। এখন প্রত্যাশা হলো একটি গণতন্ত্র পুনরুদ্ধার করা, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনা এবং মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করা, যেটি বারবার আওয়ামী লীগ ভলণ্টিত করেছে, গণতন্ত্রকে হত্যা করেছে, জনগণের অধিকার কেড়ে নিয়েছে, মুক্তিযুদ্ধের চেতনাকে তারা ধূলিসাৎ করে দিয়েছে। আমরা সেই জায়গায় আমাদের উদ্দেশ্য হলো জনগণের অধিকার ফিরিয়ে দেওয়া, গণতন্ত্র পুনরুদ্ধার করা। আজকে এই ফ্যাসিবাদ বিরোধী যারা শক্তি, এই শক্তিকে বিভাজন করার জন্য আমাদের প্রতিবেশী রাষ্ট্র, তাদেরও আমার মনে হচ্ছে যারা এই প্রতিবেশী রাষ্ট্র এই 17 বছর ফ্যাসিবাদ এই শক্তিকে, এই মাফিয়া সরকারকে টিকিয়ে রাখার জন্য সহযোগিতা করেছে, এই সমস্ত লোক এবং আওয়ামী লীগ তারাও চাচ্ছে যে একটা স্টেবল গভর্নমেন্ট যাতে না হয়, একটা নির্বাচন যাতে সুষ্ঠু নির্বাচন না হয়, গণতন্ত্র যেন স্টাবলিশ না হয়, দেশের জন্য অর্থনৈতিক অবস্থা ফিরে না আসে। ফলে জনগণের প্রত্যাশা হলো একটি সুষ্ঠু অবাধ নির্বাচন, একটা ক্রেডিবল ইলেকশন, ফ্রি অ্যান্ড ফেয়ার। এখন এই ইলেকশনটার আমাদের সকলেরই প্রত্যাশিত এবং তাদের সকলের সম্মিলিতভাবেই আমরা ডক্টর ইউনূস স্যারকে
এবং সম্মানিত বিশ্ববরেণ্য ব্যক্তি, তাকে আমরা ওখানে চিফ অ্যাডভাইজার হিসাবে আমরা তাকে মনোনীত করেছি এবং প্রত্যাশা হলো সে একটা রোডম্যাপ দিবে এবং সেই নির্বাচনের দিকে আমরা ধাবিত হব। নির্বাচন যদি একটা সুষ্ঠু নির্বাচন হয়ে যায় তাহলে একটা এস্টাবলিশড গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হবে। এটা কিন্তু দেশে বিদেশে সকলেরই চাওয়া এবং জাতীয়তাবাদী শক্তি এই বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী যারা ছিল সকলেরই চাওয়া। কিন্তু আমার কেন যেন মনে হয় যে আমরা কেন যেন ক্ষমতার জন্য বা সিংহাসনে যাওয়ার জন্য আমরা একে অপরকে যারা ফ্যাসিবাদ বিরোধী শক্তি ছিলাম এই শক্তির ভিতরে কেন যেন একটা বিভাজন তৈরি হচ্ছে, যেটা অত্যন্ত দুঃখজনক। বিভিন্নভাবে কাদা ছোড়াছড়ি, আক্রমণ, পাল্টা আক্রমণ, বক্তব্যে, বিবৃতিতে, এটা আমার কাছে খুব অগ্রহণযোগ্য। আজকে মহাসচিব আজকে কেন বলেছেন আপনি দেখেন, ইতিপূর্বে জামাত ইসলাম তারা যেভাবে বিএনপিকে আন্ডারমাইন করে বক্তব্য রাখেন এবং বিভিন্নভাবে তারা, আমরা একসাথে আমাদের দীর্ঘদিন আমরা ছিলাম, আন্দোলন করেছি, যে কোনো কারণে হোক এখন দূরে আছে। তো এখানে আমাদের একটা সুন্দর একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে একটা এস্টাবলিশড গভর্নমেন্ট তৈরি করা, এটা সময়ের দাবি। এখন আপনি দেখেন নির্বাচনের একটা প্রক্রিয়া হচ্ছে, নির্বাচনের তারিখ 15 ফেব্রুয়ারির পূর্বে নির্বাচনের তারিখ আপনার সরকার থেকে অন্তর্বর্তী সরকার ঘোষণা দিয়েছে। সেই অনুযায়ী আমরা অলরেডি নির্বাচনের ট্র্যাকে উঠে গিয়েছি। জামাত ইসলাম অলরেডি 300 আসনে তারা ঘোষণা দিয়েছে। আমাদেরও আমাদের পার্টির নীতি নির্ধারক, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনের আমাদের ভবিষ্যৎ আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব, তিনি আমাদের তার নির্দেশে আমরা আমাদের 237টি আসন ডিক্লেয়ার করা হয়েছে। তো সেখানে আমরা কিন্তু নির্বাচনের ট্র্যাকে উঠে গিয়েছি, জামাত ইসলাম আমরা, এবং এনসিপিও আমরা শুনতে পাচ্ছি এবং জামাত ইসলাম বলেন আর এনসিপি বলেন, সব দলই কিন্তু বলছে যে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, তাতে কোনো আপত্তি নেই। কিন্তু এখন আমরা প্রত্যাখ্যান, রাজনীতির শেষ কথা নাই, এটা আলোচনার মাধ্যমে আমার মনে হয় একটা সমাধানে যাবে এবং আরো 2 দিন আছে সময়, যেহেতু গভর্নমেন্ট একটা আলটিমেটাম দিয়েছে। আলাউদ্দিন, আপনার কাছে জানতে, আপনি তো শুনলেন যে আপনার, আমি যতদূর জানি যে গণভোটের ব্যাপারে নির্বাচনের আগে হলেও আপনাদের কোনো আপত্তি নেই, নির্বাচনের দিন হলেও আপনাদের আপত্তি নেই। এই যে বিএনপির যে এই অবস্থান, সেটাকে আপনারা কিভাবে দেখছেন? আপনাকে ধন্যবাদ। আমার সহ আলোচক বড় ভাই এজেস নাজিমুল আলম ভাই এবং যারা দেখছেন শুভেচ্ছা। মূলত আমরা যেই বিষয়টি নিয়ে এখন একটি সংকটকালীন অবস্থা অবতীর্ণ হয়েছি, আমরা বলবো এটা কাঙ্ক্ষিত ছিল না। প্রায় 10 মাস ঐকমত্য কমিশনে আলাপ আলোচনার পর, সংলাপের পর সনদ বাস্তবায়ন নিয়ে আমরা যেই জায়গায় উপনীত হয়েছে, এটা খুব দুঃখজনক। আমরা মনে করছি যে বড় রাজনৈতিক যে দুটো শক্তি বিএনপি এবং জামাত, তারা দু দলই তাদের অবস্থান থেকে যে অনড়তা দেখাচ্ছে, এটার জন্য আসলে বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের যেই নতুন যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে যে গণতন্ত্র উত্তরণের, সেটা ভেস্তে যাওয়ার সমূহ আশঙ্কা রয়েছে। তো এই প্রেক্ষিতে আপনি দেখেন যে সংলাপের প্রেক্ষাপট কি? সংলাপের প্রেক্ষাপট হলো যে সনদ বাস্তবায়ন এবং গণভোটের সময় নিয়ে। সনদ নিয়ে কিন্তু কোনো আপনার কারোরই কোনো আপত্তি নেই, জুলাই সনদে সবাই স্বাক্ষর করেছে এনসিপি ছাড়া, এবং গণভোট নিয়ে কিন্তু কারোর তেমন কোনো আপত্তি নেই। গণভোটটিও একটা মধ্যবর্তী অবস্থান, এটা কোনো একক দলের অবস্থান ছিল না, সবাই মিলে একটা অন্তর্বর্তী অবস্থানে পৌঁছেছে যে গণভোট আমাদের এই মুহূর্তে এই সমাধানের একটা উপায় হতে পারে। এখন গণভোট কবে হবে? যেহেতু গণভোট নিয়ে একমত হয়ে গিয়েছে, কবে হওয়াটা নিয়ম হয় যে খুব বড় জটিল কোনো বিষয় নয়, কিন্তু আপাত দৃষ্টিতে মনে হচ্ছে আমাদের এখানে মানে এমন কিছু শক্তি কাজ করছে, আমি বলবো অপশক্তি কাজ করছে, যারা আসলে যে কোনো জায়গায় বিভেদের, ওই লক্ষিন্দরের বাসর ঘরের মতো যদি বিভেদের একটা খুব ছোট ছিদ্র খুঁজে পায়, এটা কি আপনার অনেক মহাসাগর বানানোর জন্য প্রস্তুত নিচ্ছে। কারণ না হলে আপনি গণভোট কবে হবে? নির্বাচনের, আমরা বলেছি যে নির্বাচনের দিন হলো আমাদের আপত্তি নেই, তবে যদি আগেও করে আমাদের আপত্তি নেই, যদি আমাদেরকে আইডিয়ালি বলেন যে আসলে কোনটা করলে বেটার হবে, তো আমরা বলবো যে দুইটারই প্রস অ্যান্ড কনস আছে। বর্তমান বাস্তবতায় যেহেতু আমরা আসলে এখানে একটা মানে পতিত শক্তি প্রতিনিয়ত এই যে একটা স্টেবিলিটি আছে, অসুবিধা দেখেন আপনাদের পক্ষ থেকে কি মনে হয় আগে হলে আপনি যদি একজন অ্যানালিস্টের জায়গা থেকে আমাকে বলেন, আমি মনে করি যে আগে হলে এটার ফলাফল যদি মানে অমীমাংসিত হয়, তাহলে কিন্তু আমরা একটা গভীর সংকটের দিকে যেতে পারি। এমন নয় যে আপনার আগে হলে আপনার অনেক মানে
হিন্দু ধর্মে যেটা বলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে এমন নয়, কিন্তু আগে হলে যেহেতু আগের জন্য বেশিরভাগ দল প্রস্তুত নয় এবং আগে হলে সত্যিকার অর্থেই একটা সংকটের আশঙ্কা থেকেই যায়। কারণ আমরা তো দেখতেই পাচ্ছি জাতীয় ঐক্যমত্য বলে আসলে কিছু তো হয়নি এখানে। আপনি গণভোটটা তো পুরোপুরি ঐক্যমত্যের ভিত্তিতে হতে হবে। এখন ধরুন গণভোটে আগে হলেন, আপনি হা ভোট আসলো, আমরা ধরুন হার পরে যদি মনে হয় যে না এখন যেহেতু জনগণ রায় দিয়েছে, এটা আপনার সুপ্রিম ম্যান্ডেট, গণভোট যে কোনো রাষ্ট্রের আপনার নতুন সংবিধান তৈরি হচ্ছে না, মানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হচ্ছে না, এরকম যে কোনো অবস্থা গণভোটের সুপ্রিম ম্যান্ডেট। এখন গণভোটের রায় যদি আসে, আশঙ্কা করা হচ্ছে এই রায়ের পরে হয়তো নতুন সংবিধানের দাবিতে হয়তোবা আপনার আমরা যে এই বিষয়গুলোকে নন ইস্যুকে যেভাবে মেজর ইস্যু করা হচ্ছে সে ধরনের সিচুয়েশন হতে পারে। দ্বিতীয়ত হলো যদি গণভোটে না রায় আসে, তখন কিন্তু নির্বাচন বলেন কিংবা আপনার পরবর্তী যে গণতান্ত্রিক উত্তরণ, এটা একটা টোটাল একটা কলাপসের দিকে যেতে। তাহলে কি আপনি বলতে চাচ্ছেন পরে হলেই ভালো? না না না, পরে না। আমরা মনে করছি যে গণভোট এবং জাতীয় সংসদ উইথ লিমিটেড কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি একই দিনে হলে যেটা হবে, মানে মানুষ তো ভোট দিতে যাবে এবং রাজনৈতিক দলগুলো যদি অ্যালাইন্ড থাকে তাহলে তারা তাদের ভোটারকে বলবে যে গণভোটে তুমি রায় দাও। গণভোটের কিন্তু একটা কাট অফটা কিন্তু সংসদ নির্বাচনের চেয়ে বেশি। এখন এখানে আপনার ভোট কাস্টিংও বেশি হতে হবে গ্রহণযোগ্য হওয়ার জন্য। তারপর আপনি হানা হলো কি সেটা পরের বিষয়। যদি গণভোটে মানুষ ভোট দেয় এবং যদি সেখানে নাও জয়যুক্ত হয়, আমাদেরকে রেসপেক্ট করা উচিত যে মানুষ আসলে মানে সচেতনভাবে নাকে জয়যুক্ত করেছে। কিন্তু যদি এমন হয় গণভোটে ভোট পড়েছে 30%, 40%, এটা কিন্তু একটা ডিজাস্টার বয়ে নিয়ে আসবে। সো আমি বলছি না যে আশঙ্কাগুলো আমাদেরকে মাথায় রাখতে হচ্ছে। সেই প্রেক্ষিতে আমরা এনসিপি শুরু থেকে এখন পর্যন্ত বৈপ্লবিক চাওয়াকে সীমিত করতে করতে গণতান্ত্রিক রূপান্তরের দিকে যতটুকু নিয়ে যাওয়া দরকার সেটা করে আসছি। গণভোটের প্রশ্ন আমাদের এইটাই দাবি যে যেই ডেটে সবাই একমত হবে সেই ডেটে আমরা করতে পারি। কিন্তু মূল জায়গাটা কোথায়? মূল জায়গা হলো গণভোট কিসের ভিত্তিতে হবে। আমরা কিন্তু যেই মানে খুব স্পষ্টভাবে বলেছি গণভোট হতে হবে অবশ্যই গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণ যাকে ম্যান্ডেট দিয়েছে সেই প্রধান উপদেষ্টা পরিষদের প্রধান, তাকে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ দিতে হবে। এটা আপনার সাবেক যে ফেসিবাদী সময়ের যে রাষ্ট্রপতি যিনি গণঅভ্যুত্থানকে ধারণ করেন না, তিনি জাস্ট এখন আসছে মানে এখন আছেন মানে বিভিন্ন ইকুয়েশনের কারণে। সো ওনার দ্বারা এখানে যদি জুলাই সনদ বাস্তবায়নের কোনো আদেশ আসে, সে আদেশটা ছাত্র জনতা এবং এনসিপি গ্রহণ করবে না। এইটা হলো আমাদের মৌলিক অবস্থান। আর গণভোটের ডেট হলো আমাদের জন্য এটা হলো সেকেন্ডারি। যে ডেট আপনি যেটা ভালো মনে করেন সেটা করেন। আমার পারপাস হলো যে এই পদ্ধতিতে বাংলাদেশকে যেতে হবে এবং কবে যেতে হবে ইস্যু না, এই পদ্ধতিতে যদি যায় তাহলে আমরা ওকে। কিন্তু জামাত এবং বিএনপির বর্তমানে অবস্থানের যে জায়গাটা দেখা দিয়েছে, দেখেন আমি যা স্মরণ করিয়ে দিচ্ছি, নোট অফ ডিসেন্ট বিএনপি অনেকগুলোতে দিয়েছে, কিন্তু একটা জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়েছে উচ্চকক্ষে আপনার পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য। মানে উচ্চকক্ষে যারা আপনার প্রতিনিধি হবেন তারা মোট ভোটের সংখ্যানুপাতে সেখানে আপনার নির্বাচিত হবেন। এই জায়গায় কিন্তু বিএনপি কাছাকাছি চলে এসেছিল। কিন্তু যখন নিম্নকক্ষে পিআরের দাবিতে আমরা দেখেছি স্ট্রিটে বড় আন্দোলন শুরু হলো, তখন কিন্তু বিএনপি উচ্চকক্ষে সেই পিআরের দাবি থেকে সরে আসে। পিআরের যে তার যে সম্মতিসূচক জায়গা ছিল সেটা থেকে সরে আসে। তার মানে আমরা একটা অর্জন করার দ্বারপ্রান্তে যাওয়ার পর একটা নন ইস্যুকে ইস্যু করার কারণে আমরা সেই অর্জনটা থেকে দূরে চলে আসছি। আমরা এখন মনে করছি যে গণভোট যাতে না হয়, বিএনপিকে যাতে সেই দিকে নিয়ে যাওয়া হয়। বিএনপির অনেক নেতৃত্ব বলছে, আজকে বিএনপির একজন স্থায়ী কমিটির সদস্য বলছেন যে গণভোট নির্বাচনের পরে হবে। দেখেন আপনি যখন একটা বড় দলকে পুশ করছেন, তারা কিন্তু এখন পাল্টা বার্গেনিং টুলসে চলে যাচ্ছে। বড় কথা হলো যে লাভ হচ্ছে কার স্বার্থে এই যে নিজেদের মধ্যে বিভাজন, এই বিভাজনটা কাকে আবার নতুন করে রাজনীতি করার সুযোগ দিচ্ছে। তো আমরা এনসিপি, আমরা ছোট মানুষ, নতুন দল, আমরা তরুণ, আমরা আমাদের বায়োবৃদ্ধ, আমাদের বায়োজ্যেষ্ঠ যে সিনিয়র নেতৃবৃন্দ আছেন উভয় দলেরই, তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব যে আপনারা দীর্ঘদিন ধরে গত 53 বছর ধরে বাংলাদেশের যে কোনো পরিবর্তন, যেটা 90-এর গণঅভ্যুত্থানে আমার সামনে যিনি বসে আছেন তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসুর এজিএস ছিলেন, তারা জানেন যে তারুণ্য যখন পড়াশোনার টেবিল ছেড়ে তার যে ব্যক্তিগত জীবন ক্যারিয়ার ছেড়ে রাজপথে নেমে সেটা কতটা যাতনাময়।
বাংলাদেশের রাজনীতি কখনো এটা কোনো আপনার নোবেল প্রফেশন আমরা বলি, কিন্তু এটা খুবই আপনার মর্মান্তিক একটা জীবনকে মানে বিসর্জন দিয়ে একটা পেশা মানুষের জন্য। অনেক আন্দোলন সংগ্রামের পরে এই আন্দোলন সংগ্রাম কখনোই এটা কারো চয়েস হতে পারে না। এখন বাংলাদেশে বারবার তরুণদেরকে বাধ্য করছে, কারা বাধ্য করছে? এই প্রজন্মটা যারা সিনিয়র হয়ে যান তারা এমন একটা জায়গায় চলে যান। আমরা হাসিনাকে দীর্ঘদিন এই ফেসিবাদী শাসন টিকে রেখেছে, কোন তরুণদেরকে কনভিন্স করে না। আমি তো শেষ করে দিচ্ছি, কোন তরুণদেরকে কনভিন্স করে হাসিনা ফেসিবাদী হয় নাই। হাসিনা ফেসিবাদী হয়েছে তার প্রজন্মের যে রাজনীতিবিদ তাদেরকে অ্যালাইন্ড করে। আমরা চাই যে বর্তমানে আবার নতুন করে কোনো ফেসিবাদী প্রবণতা আলোচনায় ফিরবো আমরা একটা বিরতি নিয়ে আসছি। দর্শক, প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছে একটি বিরতি, সঙ্গে থাকবেন। আবারও স্বাগত জানাচ্ছি প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠানে। আমাদের সাথে দুজন অতিথি আছেন, নাজিমউদ্দিন আলম এবং সেই সাথে আলাউদ্দিন মোহাম্মদ আছেন। নাজিমউদ্দিন আলম, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে এবার যে আপনি নিশ্চয়ই জানেন যে জামায়াতে ইসলামী নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন ডাকসু নির্বাচনের পরে বিএনপি আর কোনো টেস্ট কেসে যেতে চায় না। তার দাবি গণভোট জাতীয় নির্বাচনের আগে হলে 80% লোক সংস্কারের পক্ষে ভোট দেবে। তো নির্বাচনের আগে বিএনপি গণভোটে গেলে অসুবিধাটা কোথায়? নির্বাচনের আগে গণভোট হলে এখানে আরো সংকট তৈরি হবে। সংকট তৈরি হবে ইন দ্যাট সেন্স, আপনার ভোটের টার্ন আউট হবে না, আপনার অংশগ্রহণ করবে না। যদি এটা অংশগ্রহণ না করে, না যদি হেরে যায়, এবং আপনি মনে করেন যে এটা একটা চ্যালেঞ্জিং হয়ে যাবে, কারণ আমরা সবাই জামাত ছাড়া সবাই চাচ্ছেন একই দিনে নির্বাচন, মানে ভোট, গণভোটটা হোক। তো এটার যেমন পয়সাও মানে টাকাও যেমন সাশ্রয় হবে, অ্যাট দ্য সেম টাইম ভোটার টার্ন আউটটাও বাড়বে, কারণ ভোট কেন্দ্রে সবাই আসবে। তাহলে আমরা মানে আমাদের যে একটা স্পিরিট, জুলাই আগস্টের স্পিরিট, এই স্পিরিটটা অনুযায়ী আমরা সবাই মিলে আমরা একটা সুন্দর আপনার ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারবো। তো আপনি দেখেন যে সবচেয়ে ঐক্যমতের যে ভিত্তিতে কেন 47টি সংস্কার প্রস্তাব এসছে, তার ভিতরে ম্যাক্সিমাম আমরা প্রস্তাব আমরা গ্রহণ করেছি। 15টি প্রস্তাবে আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি, এবং নোট অফ ডিসেন্ট দেওয়া মানে আমরা আমাদের মতামত দিয়েছি, এটা জনগণ ডিসাইড করবে। জামাতও 4টি নোট অফ ডিসেন্ট দিয়েছে, এনসিপিও 1টি নোট অফ ডিসেন্ট দিয়েছে। এটা কিন্তু আমাদের সকল মতামত, রাজনৈতিক দল এক একটা পলিসি নিয়ে, এক একটা আদর্শ নিয়ে আগাচ্ছে। আর আপনি জানেন যে সংস্কার প্রস্তাব কিন্তু আমরা সংস্কার চাই, এবং আগামী দিনে বাংলাদেশ যাতে করে কোনো ফ্যাসিবাদ তৈরি না হয়। এবং আপনি জানেন যে আমরা 2022 সালেই আমরা সংস্কার প্রস্তাব দিয়েছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, তিনি আমরা 31 দফা সকলের সাথে আলোচনা করে আমরা এই প্রস্তাবটা দিয়েছি, এবং তার ভিতরে আমাদের সকল কিছু রাষ্ট্র পরিচালনার সব কিছু রয়েছে, এবং এটা আমরা সারা দেশে আমরা ক্যাম্পেইন করছি। সংস্কারে কিন্তু আমরা কোনো আমাদের আপত্তি নাই, কিন্তু কিছু কিছু পয়েন্টে আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি, জামাতও দিয়েছে এবং এনসিপিও দিয়েছে। এটা আমাদের একটা ঐক্যমতের ভিত্তিতে আপনার যাতে সেম ডেটে আমাদের এই জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে গণভোটটা হয়ে যায়, এটা হলে পরেই সংকটটা কেটে যায়। আমি মনে করি যে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নির্বাচন, জাতীয় নির্বাচন, একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ক্রেডিবল ইলেকশন। এই ইলেকশনটা সম্পন্ন করা হলো আমাদের জন্য যারা ফ্যাসিবাদ বিরোধী শক্তি এবং আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, তাদের জন্য এটা একটা কালেকটিভ চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ আমাদেরকে ওভারকাম করতে হবে, ওভারকাম করলেই আমরা সফল। তারপরে আমাদের বিচার প্রক্রিয়া, আমরা সকলে কিন্তু বিএনপি, জামাত, এনসিপি এবং অপরাপর ফ্যাসিবাদ বিরোধী শক্তি সকলেই কিন্তু এই জুলাই আগস্টে যে আমাদের ছাত্র জনতার উপরে যে গুলি চালিয়েছে, পিলখানার যে আপনার 57 জন ব্রিলিয়ান্ট অফিসারদেরকে আপনার খুব পরিকল্পিতভাবে আমাদের সেনাবাহিনী দক্ষ দেশপ্রেমিক অফিসারদেরকে আপনার খুন করেছে, হত্যা করেছে, হ্যাঁ, এবং আমাদের সেনাবাহিনীর সবচেয়ে শক্তিশালী বাহিনী, এই বাহিনীকে যে আপনার একেবারে মেরুদণ্ডহীন করার জন্য এগুলো করেছে। যারা বিদেশে সবসময় সুনাম করিয়ে আনে এই সেনাবাহিনী, আমাদের দেশের স্বাধীনতা যুদ্ধে যাদের গৌরবোজ্জ্বল ভূমিকা, স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রত্যেকটা সেক্টর কমান্ডার সেনাবাহিনীর আপনার বিভিন্ন রকমের আপনার সবাই প্রত্যক্ষভাবে আপনার রণক্ষেত্রে ছিল,
কিন্তু আওয়ামী লীগ কিন্তু পিছনে ছিল, তার পালিয়ে গিয়েছে। জি। ফলে এই যে সেনাবাহিনী এদেরকে হত্যা করেছে, আমাদের জুলাই আগস্টে ছাত্র ১,৫০০ থেকে ২,০০০ হত্যা করেছে, ১৭ বছরে আমাদের অনেক নেতা কর্মীকে গুম করেছে। আমরা যে খুন বিষয়টিতে করেছে। ছিলাম, জামায়াত নেতারা যেই ১১ নভেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে, আপনারা কি মনে করেন যে এই যে তারা আন্দোলন করবে এর পরবর্তী সময় একটি হুঁশিয়ারি দিয়েছে যে আমরা আন্দোলন করব, এই ক্ষেত্রে সরকারের মধ্যে কোনো চাপ সৃষ্টি হবে বা কোনো বিভ্রান্তি আপনাদের মধ্যে তৈরি হতে পারে? দেখেন, এই যে আন্দোলন, এখানে তো আমাদের আলোচনা করেই আমাদের ফ্যাসিবাদ বিরোধী যারা শক্তি ছিলাম, আলোচনার টেবিলই তো সমাধান করতে হবে। আমরা আন্দোলন করে এখন আপনার হুমকি কাকে দিচ্ছি? আমরা তো আমাদের এই যে আন্দোলনের ভয় দেখানো, এত মানে দেশের পরিস্থিতি কি তাহলে তো আপনার খারাপ দিকে যাবে, আপনাকে খেয়াল রাখতে হবে। আপনাকে খেয়াল রাখতে হবে, কিছুদিন আগে কিন্তু সেনাপ্রধান তিনি কিন্তু একটা কথা বলেছেন, আপনারা কিন্তু হানাহানি কাটাকাটি এগুলি বন্ধ করেন। তো এই আমরা কিন্তু পরে আপনি বলবেন যে আমি আপনাদেরকে সতর্ক করি নাই, এটা কিন্তু আমাদের সকলকে মনে রাখতে হবে। সুতরাং আমাদের ভিতরে যেন অ্যানার্কি তৈরি না হয়, মব ভায়োলেন্ট এবং বিভিন্ন রকমের সেই বিষয়টিটা আপনিও বলছিলেন যে একটা আনস্টেবিলিটি তৈরি হবে, যে গণভোট নিয়ে বারবারই একমত হচ্ছে না, মতবিরোধ। তো সেই ক্ষেত্রে কি গণভোট কি আদৌ কোনো কার্যকর উপায়, নাকি এটা কোনো রাজনৈতিক অস্থিরতা বাড়াবে, এর জন্যই কোনো পায়তারা, যেটি বলছিলেন আপনি এর আগেও? গণভোট কার্যকর উপায় নয় অথবা এটাই কার্যকর উপায়, এই তর্কটা কিন্তু নেই। তর্কটা দিবস নিয়ে, কবে গণভোটটা আগে না পরে। কিন্তু মূলত বেস্ট উপায় হলো গণপরিষদ নির্বাচন, গণভোটও না। এটা আমরা শুরু থেকে বলে আসছি। গণভোট হলো আমাদের ছাড়কৃত একটা জায়গা, আমরা গণভোটে একমত হয়েছে, যেহেতু বিএনপি গণভোটে একমত হয়েছে, জামাত ইসলাম একমত হয়েছে। মূল জায়গাটা হলো যে আসলে আমরা সংকটটা অনুভব করতে পারছি কিনা। আজকে যেই জামাত ইসলামী বিএনপিকে প্রস্তাব দিয়েছে তারা বসতে চায়, বিএনপি কোর্ট কি বলটা সরকারের কোর্টে ঠেলে দিল। এখন সরকার বলতে ঐকমত্য কমিশনের প্রধান তো সরকার প্রধান। ঐকমত্য কমিশন যখন সরকারের কাছে সুপারিশ প্রদান করে, সুপারিশ 1, সুপারিশ 2, দুইটা সুপারিশ, তখন কিন্তু বিএনপি বলেছে যে রেফারি হয়ে গোল দিচ্ছে ঐকমত্য কমিশন। এখন যদি রাজনৈতিক দলগুলো, তখন কিন্তু সরকার এই সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থেকে রাজনৈতিক দলগুলোকে আরও 1 সপ্তাহ সময় দিয়েছেন যে আপনারা 1 সপ্তাহ নিজেরা আলাপ আলোচনা করে আপনারা সিদ্ধান্ত নেন, তাহলে আমরা আর গোল দিব না। এখন যদি 1 সপ্তাহ সময় আপনি কাটালেন, আলাপ আলোচনা করলেন না, সবাই যার যার অবস্থানে থাকলেন, তাহলে সরকার গোল দিলে কি সরকারকে আপনি বলতে পারবেন যে রেফারি হয়ে কেন গোল দিচ্ছে? বলতে পারবেন না। তো এখানে আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, যদি বাংলাদেশে এখন নির্বাচন হয়, বিএনপি যদি মনে করে যে বিএনপি এখন নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিজয়ী হয়ে সরকার গঠন করবে, তাহলে বিএনপির উচিত হলো নমনীয় হওয়া। কারণ নির্বাচন যারা মনে করে সরকার গঠন করতে পারবে, নির্বাচনটা তাদের জন্য বেশি প্রয়োজন। এই জন্য আমরা দেখেছি এই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পূর্বেই 2024 সালের 7 অগাস্ট বিএনপির প্রথম নির্বাচন চেয়েছে। বিএনপির আত্মবিশ্বাস আছে যে নির্বাচন হলে আমি সরকার গঠন করতে পারবো। এখন নির্বাচন পিছিয়ে দিতে কারা চাইবে? যারা নির্বাচন হলে প্রথমত নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, সরকার গঠন করা দূর কি বাদ, অংশগ্রহণই করতে পারবে না, তারা চাইবে এখানে নির্বাচন না হোক। তারা চাইবে এমন সময় নির্বাচন হোক যেই সময় আমি নির্বাচন করতে পারবো। এমনকি আমি সরকার গঠন না হলেও বিরোধী দল কিংবা সংসদে সংখ্যাগরিষ্ঠ আসন নিতে পারবো দল হিসেবে। এখন যদি রাজনৈতিক কৌশলের কথা বলেন, জামাতের আহ্বানে সাড়া না দেওয়া বিএনপির জন্য আত্মঘাতী কৌশল। কেন আত্মঘাতী? এই যে বললাম, নির্বাচন হলে তো বিএনপির লাভ, যদি বিএনপি মনে করে। এখন যদি জামাত মনে করে নির্বাচন দ্রুত হলে আমি সরকারে আসব, তাহলে জামাত তো আগামীকালে নির্বাচন চাইবে। জামাত হয়তো মনে করছে গণভোট হলে আপনার জামাতের জন্য কোনো কারণে সুবিধা হবে, তো আপনি তো তার সাথে বসতে হবে। আমি কখনোই, যতই আপনার জামাত বিএনপিকে প্রস্তাব দিলে বিএনপির সাথে আলোচনা টেবিলে বসে কি হবে সেটা পরবর্তী বিষয়ে, কিন্তু আমি এই বিষয়টাকে সমর্থন করলাম না। আমার কাছে মনে হয়েছে বিএনপির উচিত ছিল জামাতের প্রস্তাবে সাড়া দেওয়া,
আলাপ আলোচনা করার পর এবং এমন একটি পরিস্থিতিতে আপনাদের কি মনে হয় না যে এই যে রাজনৈতিক দল দুটির মধ্যে যেই টানাপোড়েন, তো এই ক্ষেত্রে সাধারণ জনগণ যারা আছেন তারা নির্বাচন এবং সবকিছু নিয়ে একটি বিভ্রান্তির মধ্যে পড়ে গেছে বা পড়ে যাবে? ডেফিনেটলি। এবং আমার যেটা মনে হচ্ছে যে জনগণ দুটা দলের প্রতি রুষ্ট হচ্ছে। জনগণ চায় কি দায়িত্বশীল রাজনৈতিক দল, দায়িত্বশীল নেতৃত্ব। এখন বলতে পারেন জনগণ আসলে কি, আগে আমরা বলতাম যে আপনারা এই আলাপ আলোচনায় তুলে এনেছেন যে জ্বলন্ত উনুন থেকে ফুটন্ত কড়াই, এই যে একটা মানে একটা প্রপঞ্চ ছিল যে আমি কোথায় যাব, আমি একটা মন্দ থেকে আরেকটা মন্দের দিকে ধাবিত হব। সো আমার যে মন্দটা ইতিমধ্যেই আমি সয়ে গিয়েছে সেই মন্দটা আমি ধরে রাখি। যেমন আপনার শরীরে এক জায়গায় ঘা হয়েছে, আপনি সেই জায়গায় চুলকে অভ্যস্ত হয়ে গিয়েছেন, আপনার ঘা সারানোর কোনো উপায় নেই, তারপরে কিন্তু আপনি মানে যেটা বলা হচ্ছিল যে আরেক জায়গায় নতুন করে ঘা চাচ্ছেন না। এখন যদি এমন হয় যে বিএনপি এবং জামাত তারা দুদলই মনে করছে তারা এখন জনগণের কাছে দুইটা অপশন, এখন দুইটা দলই যদি জনগণের কাছে নিন্দনীয় অপশন হিসেবে প্রমাণিত হয় বিভিন্ন কারণে, তাহলে জনগণ আসলে কোন দিকে যাবে? তাহলে কি জনগণ এনসিপির দিকে যাবে? জনগণ তো এনসিপির সাথে আছে, জনগণ এনসিপির সাথে আছে। আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব, আমরা একটা বিরতিতে যাব। দর্শক, প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকবেন। স্বাগত আরও একবার প্রযত্নে বাংলাদেশে। আমরা যেটা নিয়ে কথা বলছিলাম, জনাব নাজিমউদ্দিন আলম, আপনার কাছে এইবারে আমার প্রশ্ন হচ্ছে, আপনি অনেক সংগ্রামী একজন নেতা ছিলেন এবং বলা যায় যে এইবার আপনাকে মনোনীত করা হয়নি। তো এই বিষয়টিকে দলের পক্ষ থেকে এমন যে একটি ডিসিশন আসলো, সেটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? সেই সাথে আরও একটি প্রশ্ন থাকবে, সরকার যদি, আমরা যে বিষয়টি কথা বলছিলাম গণভোট নিয়ে, যদি জামায়াতের কথা বা সরকার যদি না মেনে নেয়, তো তাহলে আপনাদের আসলে বিকল্প কোনো পরিকল্পনা আছে কিনা? সংক্ষেপে বলবো, আমাদের সময়টা খুবই কম। প্রথমটা জবাব দেওয়া আগে, জি, আসলে আমাদের পার্টি তো একটা বৃহত্তম পার্টি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বারবার এই দলটি ক্ষমতায় এসছে। তো এখানে যোগ্য প্রার্থীও অনেক থাকে। তো আমি দীর্ঘদিন যাবৎ এই দলের সাথে সম্পৃক্ত, জন্মলগ্ন থেকে এই পার্টিটা করি, শহীদ জিয়ার আদর্শ উদ্বুদ্ধ হয়ে। তারপরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমি আন্দোলন সংগ্রাম করেছি, স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি, এরশাদের পতন আন্দোলনে অগ্রভাগে ছিলাম, ছাত্র আন্দোলনে। তারপরে হাসিনা বিরোধী আন্দোলনে, এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমার প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে সম্পূর্ণভাবেই ক্রিয়াশীল ছিলাম, খুবই সক্রিয়ভাবে রাজপথে অংশগ্রহণ করেছি। আমি নিজেও হতবাক হয়েছি যে আমার নাম প্রাথমিক তালিকায় বা এই যে সম্ভাব্য তালিকায় আমার নাম নাই, বা অনেকেই আমার এলাকার মানুষ, সাধারণ মানুষ, তারা জানে যে 33টা বছর আমি আমার এখানে একটা আওয়ামী লীগের ঘাঁটি ছিল, এটা বিএনপির ঘাঁটিতে পরিণত করেছি। আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সার্বিক নির্দেশনায়, তার সহযোগিতা নিয়ে আমি এলাকায় ডেভেলপমেন্ট কাজ করেছি, উন্নয়নমূলক। আমার এলাকাটা খুবই অবহেলিত এলাকা, সেখানে উন্নয়নমূলক কাজ করেছি। তারপরেও আপনাকে মনোনয়ন দেয়া হলো উন্নয়ন কেন? সংগ্রামে এটা আমি এটা হয়তো পুনর্বিবেচনা করতে পারে, আমি আবেদন করেছি। কারণ আমি যাকে দিয়েছি এটা পার্টি তো একটা সিদ্ধান্ত, পার্টির সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই। আবার এই কথাও বলেছে যে এটা মানে আপনার এটা চূড়ান্ত তালিকা না। তো সেই হিসাবে আমি আশাবাদী যে চূড়ান্ত তালিকা বা পার্টি, আমার দল পুনর্বিবেচনা করবেন। আমার বিভিন্ন ডেডিকেশন, আমার কমিটমেন্ট, আমার অ্যাক্টিভিটিস, আমার এলাকার মানুষের তাদের ভিতরে যে একটা প্রত্যাশা, সেই প্রত্যাশার উপরে আপনার খুবই তারা ব্যথিত হয়েছে আমি মনে করি। হ্যাঁ, তো আশা করি পার্টি অবশ্যই হয়তো পুনর্বিবেচনা করবেন, সে ব্যাপারে আমি আশাবাদী। আর আরেকটা বিষয় যেটা বলছেন যে দেখেন, ইলেকশনের যে একটা শঙ্কা, মানে আমার মনে হয় যে আমাদের যেহেতু আমরা নির্বাচনী ট্রেনে উঠে গিয়েছি, নির্বাচন আমি মনে করি আশাবাদী যে রোজার আগেই যে ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার, সেই তারিখেই আমার মনে হয় নির্বাচনটা হবে এবং হওয়া উচিত। এবং সেক্ষেত্রে আমাদের সকল রাজনৈতিক দল এটা খুব সহনশীল হয়ে বিভিন্নভাবে ছাড় দিয়ে আলোচনার মাধ্যমে একত্রিত হয়ে নির্বাচনটা উঠিয়ে নেওয়াটাই সবচেয়ে জরুরি আমি মনে করি। তাহলে আমাদের আপনার কাছে আসবো, দেশের জন্য ভালো, জনগণের জন্য ভালো। গণভোট নাকি নির্বাচনমুখী ঐক্য, উত্তরণের পথটা কি এই সংকট থেকে? আমার মনে হয় এই সংকট থেকে উত্তরণের একমাত্র পথ
শুধু নির্বাচনকালীন না, মানে ফেসিবাদ বিরোধী গ্রেটার অ্যালায়েন্স, যে অ্যালায়েন্সে আমরা যারা এখানে যে বিবাদমান পক্ষগুলো সবাই আছে, কারণ আমাদেরকে ভুলে গেলে চলবে না, জুলাই অগাস্টের গণহত্যার বিচার করতে হবে এবং জুলাই সনদে যে বিষয়গুলোতে জাতি একমত হয়েছে এই বিষয়গুলোকে আগামী সংসদে বাস্তবায়ন করতে হবে। এখন আমরা যদি আগামী সংসদ নির্বাচন উইথ লিমিটেড কনস্টিটিউয়েন্ট পাওয়ার ভোলাটাইল করে ফেলি, তাহলে আসলে নিজেদের বিবাদে আমরা সবাই এখানে আমি বলবো ধ্বংসই হয়ে যাব। কারণ জনগণ এখনও জেগে আছে। জনগণকে যারা আগে বোকা ভেবেছিল, জনগণকে ভেবেছিল যে আসলে তাদের এজেন্সি নেই, তাদেরকে আপনার 2টা গুন্ডা 4টা হুন্ডা দিলে ঠান্ডা হয়ে যাবে, সেই জনগণ তো নেই। জনগণ তো সেই গুন্ডা হুন্ডা ঠান্ডা সবগুলোকে অতিক্রম করে তাদের কর্তা সত্তার জন্ম দিয়েছে জুলাই অগাস্টে। সেই জনগণকে আপনি বোকা ভাববেন কেন? আমি সিনিয়র রাজনীতিবিদদের বলবো তারা জনগণের পালসের দিকে তাকান, জনগণ কি চায়। আর সর্বশেষ বলবো, যেই রাজনৈতিক শক্তিগুলো, রাজনৈতিক দলগুলো এখন এই জুলাই সনদ গণভোট নিয়ে বিবাদমান আছে, তাদের নেতৃত্বে গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে ফেসিবাদ বিরোধী সংগ্রামের যার ইতিহাস আছে সেই ব্যক্তিবর্গকে যাতে নেতৃত্বে নিয়ে আসে। জি, কারণ আপনাদের দুইজনকেই অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে আসবার জন্য। দর্শক, শেষ করছি প্রযুক্তি বাংলাদেশে আজকের আয়োজন। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।